বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজ বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধাতু। আজকের ভিডিওতে ধাতু কাকে বলে এবং ধাতু কয় প্রকার ও কি কি সে সমস্ত প্রকারভেদ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের জানিয়ে রাখি, বাংলা ব্যাকরণ কেন্দ্রিক একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আগ্রহী বন্ধুদের অনুরোধ করব সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে, সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। ধাতু। আমরা আমাদের মনের ভাব ভাষার সাহায্যে প্রকাশ করি। ভাষা হলো বাক্যের সমষ্টি, আর বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য অংশ বিশেষ্য বা সর্বনাম ইত্যাদি নাম শব্দের দ্বারা গঠিত হয় এবং বিধেয় অংশে থাকে কার্যবাচক শব্দ। এই কার্যবাচক শব্দ বা ক্রিয়া শব্দ উদ্দেশ্য অংশের সঙ্গে সঙ্গতি স্থাপন করে। ক্রিয়া শব্দের মধ্যে করা, হওয়া, ঘটা, থাকা ইত্যাদি কার্যবাচক অর্থ থাকে। আর ক্রিয়া শব্দকে বিশ্লেষণ করলে যে মূল অংশটি পাওয়া যায় তাকে ধাতু বলা হয়। যেমন ক্রিয়া শব্দ দেখলাম, যার মূল অংশ হলো দেখ ধাতু। একইভাবে খেলছে থেকে খেল ধাতু, জ্বলছে থেকে জল ধাতু, খাচ্ছে থেকে খা ধাতু, লিখব থেকে লিখ ধাতু। অতএব দেখ, খেল, জল, খা, লিখ প্রভৃতি বর্ণ সমষ্টি হলো ধাতু। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া শব্দ গঠিত হয়ে থাকে। সুতরাং ব্যুৎপত্তির দিক দিয়ে ধাতু শব্দের মূল অর্থ হল যা ধারণ করে। এই ব্যুৎপত্তির সূত্র ধরে সংস্কৃত ব্যাকরণে ধাতুর সংজ্ঞা দেয়া হয়েছে ক্রিয়াভাব ধাতু। যে পদ ক্রিয়ার ভাব ধারণ বা প্রকাশ করে তাই হলো ধাতু। তবে ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায় ধাতু শুধু ক্রিয়ার ভাবই প্রকাশ করে না। ভাষায় যত শব্দ ব্যবহৃত হয় তাদের বেশিরভাগেরই মূলে আছে কোনো না কোনো ধাতু। যেমন পিতা শব্দের প্রচলিত অর্থ বাবা, মূল অর্থ হলো পালনকর্তা, কাজেই পিতার মূলে আছে পালনবাচক পা ধাতু। অন্ন শব্দের প্রচলিত অর্থ হলো ভাত, মূল অর্থ খাওয়ার জিনিস, যার মূলে আছে খাওয়াবাচক অধাতু। সুতরাং বলা যেতে পারে ক্রিয়াপদকে ভাঙতে ভাঙতে যখন আর ভাঙা যায় না, সেই অবিভাজ্য অংশটি হলো ধাতু। অতএব ক্রিয়ার মূল অর্থপ্রকাশক অবিভাজ্য মৌলিক অংশই হলো ধাতু। যেমন পরিব শব্দটি ভাঙলে পায় পর যুক্ত ইব, এখানে পরকে আর ভাঙা যাবে না। পর আসলে ক্রিয়াপদের মূল অংশ। গঠনগত দিক থেকে আমরা ধাতুকে চারটি ভাগে ভাগ করতে পারি। এক, একদল বা মৌলিক ধাতু। দুই, বহুদল বা সাধিত ধাতু। তিন, বহুপদময় বা সংযোগমূলক ধাতু। চার, যৌগিক ধাতু। 1 নম্বর হলো একদল ধাতু। যে সকল ধাতুকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ স্বয়ংসিদ্ধ, তাকে একদল ধাতু বলে। এই ধাতু একটি মাত্র দল বা সিলেবল। একে মৌলিক ধাতু বা একদল ধাতু বা সিদ্ধ ধাতুও বলা হয়ে থাকে। যেমন দেখ, শোন, দে, ধর, রাখ, পর, বল ইত্যাদি। উদাহরণ হলো কর যুক্ত ইলাম সমান করিলাম, দেখ যুক্ত ইতেছ সমান দেখিতেছ। অনেক ব্যাকরণবিদেরা মৌলিক ধাতুকে আবার 3টি শ্রেণীতে ভাগ করে থাকে। এক, সংস্কৃত মৌলিক ধাতু, যেমন চল, চর, লিখ ইত্যাদি। দুই, তদ্ভব মৌলিক ধাতু, যেমন কর, মর, ধর ইত্যাদি। তিন, খাঁটি বাংলা ধাতু, যেমন ডাক, নর, বাঁচ, হাট ইত্যাদি। 2 নম্বর, বহুদল ধাতু বা সাধিত ধাতু। যে ধাতুকে বিশ্লেষণ করলে অন্য একটি ধাতু বা নাম শব্দ এবং এক বা একাধিক প্রত্যয় পাওয়া যায় তাকে বহুদল ধাতু বা সাধিত ধাতু বলা হয়ে থাকে। আসলে এই যে ধাতুগুলি একাধিক দলে গঠিত, অর্থাৎ যে ধাতুকে বিশ্লেষণ করা যায় তাকে বহুদল ধাতু বা সাধিত ধাতু বলা হয়। যেমন দেখ যুক্ত আ সমান দেখা, কর যুক্ত আ সমান করা। এখানে দেখ বা কর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে বহুদল বা সাধিত ধাতু করা হয়েছে। এই বহুদল ধাতুকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এক, প্রযোজক ধাতু। দুই, নাম ধাতু। তিন, ধন্যাত্মক ধাতু। প্রযোজক ধাতু। প্রযোজক কথার অর্থ হলো যে কাজ করায়, অর্থাৎ যে ধাতুর দ্বারা কর্তার অন্য কাউকে দিয়ে কোনো কাজ করানো বোঝায় সেই ধাতুকে প্রযোজক ধাতু বলা হয়। এই ধাতুকে প্রেরণার্থক ধাতুও বলা হয়।
একদল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত করে এই ধাতু গঠিত হয়। একদল ধাতু স্বরান্ত হলে ওয়া উচ্চারিত হয়। যেমন খা যুক্ত আ সমান খাওয়া বা খাওয়ানো, দেখ যুক্ত আ সমান দেখা বা দেখানো। 2. নাম ধাতু। নামপদ থেকে গঠিত এক ধাতু হলো নাম ধাতু। মূলত বিশেষ্য বিশেষণ সঙ্গে আ প্রত্যয় যোগ হয়ে যে ধাতু গঠিত হয় তাকে নাম ধাতু বলা হয়ে থাকে। যেমন বিশেষ্য হাত যুক্ত আ সমান হাতা, ঘুম যুক্ত আ সমান ঘুমা অর্থাৎ ঘুমানো, টক যুক্ত আ সমান টকা। এইরকমভাবে রাঙা, বাঁকা ইত্যাদি। 3 নম্বর হচ্ছে ধন্যাত্মক ধাতু। ধন্যাত্মক শব্দের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে ধন্যাত্মক ধাতু বলা হয়ে থাকে। ধন্যাত্মক শব্দ অর্থাৎ ভন ভন, তার সঙ্গে আহা প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে ভনভনা। একই সঙ্গে তার সঙ্গে ইয়ে হয়ে ভনভনিয়ে। একইভাবে গুনগুনিয়ে, হনহনিয়ে, টলটলিয়ে ইত্যাদি। এরই সঙ্গে জানিয়ে রাখি কর্মবাচ্যের ধাতু নামেও একটি ধাতু পাওয়া যায়, যেগুলি সাধারণত বহুপদল বা সাধিত ধাতুর অংশ বলে মনে করা হয়। এটি সাধারণত মূল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে এটি তৈরি হয়ে থাকে। যেমন মান যুক্ত আ সমান মানা, দেখ যুক্ত আ সমান দেখা, শুন যুক্ত আ সমান শোনা। 3. বহুপদময় বা সংযোগমূলক ধাতু। বিশেষ্য বিশেষণ ও ধন্যাত্মক শব্দের শেষে কর, হক, পা, খা, কাট, ছাড়, দে, মার ইত্যাদি একদল ধাতু যুক্ত করে যেসব ধাতু গঠিত হয় তাকে সংযোগমূলক ধাতু বলা হয়ে থাকে। যেমন কর ধাতু, যেমন কর ধাতু যোগে দর্শন কর, জিজ্ঞাসা কর, ভোজন কর, শ্রবণ কর। হ ধাতু যোগে বড় হ, মানুষ হ, রাজি হ, ভালো হ। পা ধাতু যোগে কান্না পা, ব্যথা পা, লজ্জা পা, ঘুম পা। খা ধাতু যোগে মার খা, হাবুডুবু খা, খাবি খা, হিমশিম খা। দে ধাতু যোগে লাভ দে, দোল দে, তাল দে, ডুব দে। মার ধাতু যোগে লাভ মার, উঁকি মার, ডুব মার, পকেট মার ইত্যাদি। 4 নম্বর যৌগিক ধাতু। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে মৌলিক ধাতু যোগ করলে যে ধাতু গঠিত হয় তাকে যৌগিক ধাতু বলা হয়। এক্ষেত্রে ধাতুগুলির নিজস্ব অর্থ প্রকাশিত হয় না, অন্য অর্থের ব্যঞ্জনায় বিশেষ ক্রিয়ার সৃষ্টি হয়। যেমন উঠে পড়, বসে খা, খেতে বস, বলে যা ইত্যাদি। মৌলিক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন সে গাছটি কাটিয়া ফেলিল, সে উঠিয়া বসিল ইত্যাদি। যেমন দাঁড়িয়ে অসমাপিকা ক্রিয়া, তার সঙ্গে থাক ধাতু যুক্ত হয়েছে দাঁড়িয়ে থাক। একইভাবে কেটে ফেল, একইভাবে পড়তে লাগ ইত্যাদি। এছাড়া আরও এক প্রকার ধাতুর রূপ বাংলা ভাষায় দেখা যায়, তাকে অসম্পূর্ণ ধাতু বা পঙ্গু ধাতু বলা হয়ে থাকে। যে সকল ধাতু সকল কালের ও সকল ভারের রূপ পাওয়া যায় না, অন্য ধাতুর সাহায্যে এই অসম্পূর্ণ রূপে সম্পূর্ণ করে নিতে হয়, সেই সকল ধাতুকে অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু বলা হয়। যেমন আছো, যা, গ, বট, আ, নর, নার, নহ ইত্যাদি। যেমন এসেছে, এছি, এলো, এলাম, এলে ইত্যাদি। বট, বটে ইত্যাদি। সুতরাং বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকে একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।